ফোন করেন, আমার ফোনটা ডিস্টার্ব করতেছে। ওদের তার মা না, তার মা রে খবর দিতে ওখানে বাবা বলে শুনে দীপ্তি রানী শুক্ল দাস। আর তাহলে আসলে আমার গার্লস হোস্টেলের নাইট গার্ড আর কি। রাত্রেবেলা আইতো, কোনোদিন 6টা কোনোদিন 8টা মানে আইতো, আর ভোরবেলা তেনে বাড়ি যেত। তো অন্যান্য দিনের মতো আজকেও তাইনে মানে এই ভোরবেলা আমি উঠে দেখি প্রত্যেক দিনই গেটটা খোলা নি। গেটটা খোলা থাকলে বুঝি যে তাইনে গেছে। তাইনে রুমের দিকেও চাইছি, দরজা খোলা খোলা বলতে মানে আজানো আর কি, আর গেট খোলা, মেন গেট খোলা। আমি ভাবছি দীপ্তি দিকে গেছে গা, কারণ আমার সকালবেলা মেয়ের স্কুলে দিতে লাগে। তো যে কারণে আমি আর ডাকাডাকি করি না। তারপরে এদিকে আইসি, সেটা এই রুমে এদিকে আইসে দেখছি সব খোলা, লাইট টাইটও অফ আছে বিআরসি হলের। তারপর ঘরে গেছি গিয়ে আমি আমার কাজে ব্যস্ত। আর হোস্টেলের স্টুডেন্ট তারা তো অনেক ঘুমের থেকে উঠছে না, ভোরবেলার টাইম তখন প্রায় 6টা 6:30 বুধ বাজে। তারপর আমার মেয়ের স্কুলে রেডি করে আমি গেছি গিয়ে মেয়ের স্কুলে দিয়ে আইলাম। সেটাও দরজা বন্ধই দেখছি, আমি কোনো কিছু দেখছি না। তারপর আমি রান্না করতেছি। আমার হোস্টেলেরই একজন ছাত্রী, ওই নাইট গার্ড যে ঘরে ঘুমায়, ওই ঘরে আমার হোস্টেলের গ্যাসের সিলিন্ডারগুলি থাকে। তো সিলিন্ডার ওই একটা বাইর করার পারপাসে ওই দরজাটা মানে ধাক্কা দিছে আর কি। ধাক্কা দিয়ে খুলতে গেছে, তখন দেখছে মানে তাইনের বডিটা দেখে সে চিৎকার করতেছে, আমার ডাকতেছে। তা আমি তো ঘরের থেকে বিকট চিৎকার শুনে ভাবছি সাপটা বুঝি, দেখছে কি হয়েছে, দৌড়াইয়া বাইরেছি। বাইরনের পরে সে কইতেছে, ম্যাডাম দীপ্তি বেশি তো ঝুল্লা রয়েছে কিতা। এই এতটুকুই দেখলাম আর কি। তারপর থানাতে ফোন করলাম, যারা আমার স্কুলের প্রিন্সিপাল স্যারেরা ফোন করলাম, সবাইরে জানাইলাম এই ঘটনা। নাম কি জানেন? দীপ্তি রানী শুক্ল দাস। বয়স প্রায় তো 44 বা 45 এরকম আর কি, মানে আমার জানা মতে আর কি। কি কারণে মারা গেছে একটা অনুমান করতে হবে? এটা অনুমান করতে পারতাম না ঠিক, কারণ তাই এমনি সবসময় কইতো মাঝে মধ্যে যে তাই ছেলেটা নবোদয়ে পড়ে, মানে অর্থনৈতিক কিছু সমস্যা আছে, কারণ স্বল্প বেতন পায়, বেতন বোধহয় কত 7,000 না কত জানি পায়। এটাই মানে কীভাবে চলবো এটা নিয়ে একটা সমস্যার মধ্যে, মানে সবসময় কইতো আর কি কীভাবে চলুম। তো আমিও আবার বুঝাইতাম যে আপনি রাত্রেবেলা যেহেতু এখানে কাজটা করেন, দিনের বেলা একটা অন্য কাজ করেন আপনার সাধ্যের মতো আর কি, তাহলেই একটা ম্যানেজ হয়ে যাবে, আরও তো চিন্তা করেন না। ওইটাই হয়তো বা একটা রিজন হইতে পারে। আপনার পোর্টালে সবাই প্রচার এতে ধরে না ইম্প্যাক্টটা আরো একটা দিনের উপর রাস্তাঘাট তো সব এই যে নতুন জিএসটি কাগজটা আমি তো সিনিয়র ঠিক আছে, এই কারণে আমাদের তরফ থেকে ফুল মালিক লাইলে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ভারতবাসীকে একটা উপহার দিয়েছে। উপহারটা এরকম, আমরা সবাই জানি যে 2017-তে আমাদের জিএসটি কাউন্সিল গঠিত, জিএসটি হয়েছিল এবং সেই সময় 17টি স্ল্যাব সেই সময় ছিল। তো অনেকগুলি স্ল্যাব ছিল, অনেক জটিলতা কিছু ছিল, কিন্তু গত 22শে সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারত সরকার এই যে ট্যাক্স জিএসটি যেটা আমরা বলছি, এই জিএসটি রিফর্ম করে নতুন করে 2টা স্ল্যাব 5% to 18% এই স্ল্যাবে রেখেছে। এবং কোনো ক্ষেত্রে যেমন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দুধ,
জাতীয় দ্রব্য থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় 0% ট্যাক্স জিএসটি সেখানে লাগু করা হয়েছে। তো আমরা আজকে সেই যে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন, তাতে আমাদের ব্যবসায়ী মহল তাদেরকে অ্যাওয়ারনেস করা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, তারা কিরকম ভাবে সেইটাকে গ্রহণ করছেন এবং আম জনতা যারা মানুষ তারা কিরকম ভাবে সেটা নিচ্ছেন, সেই ব্যাপারে আমরা প্রচার প্রসার করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে। সেই কারণে আমরা সবাই সমস্ত জায়গায় আমরা মানে যে ঘরে ঘরে যাওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক করা, সেই জিএসটি সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মানুষের প্রতিক্রিয়া সেগুলি আমরা লিপিবদ্ধ করা এবং সেখানে সময় মতো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তুত করা, তার জন্য এই প্রচার প্রসার অভিযানে আমরা নেমেছি। আর তৎসঙ্গে মোদীজি আরেকটা জিনিস বলেছেন যে আমাদের হর ঘর স্বদেশী, অর্থাৎ আমাদের যে দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশের পরিশ্রম দ্বারা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টগুলি আমরা যাতে হর ঘর স্বদেশী সেটা যাতে প্রচার প্রসার করি, তার জন্য আহ্বান করেছি। ইতিমধ্যে আমি যখন বাজারে এসেছি, বিভিন্ন জায়গায় আমি দেখছি যে দেশীয় প্রস্তুত মেক ইন ইন্ডিয়া সেই প্রোডাক্ট এখন অলরেডি মার্কেটে চলে এসছে এবং ওনারা আনন্দের সঙ্গে ওনারা উল্লেখ করছেন যে আমরা গর্ব বোধ করি যে ইন্ডিয়ান প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশীয় প্রযুক্তিতে এবং দেশের মেহনতি মানুষ যারা তৈরি করছেন, ঘাম ঝরাচ্ছেন, তাদের প্রোডাক্ট বাজারে এসছে। কিছুক্ষণ আগে আমরা জানি যে উৎসবের মৌসুম আমরা পরিলক্ষিত করছি। এই উৎসবের মৌসুমে আমরা আমাদের যারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আছে তাদের তো মানে খেলনা সবচেয়ে বেশি তাদের বেশি আবদার থাকে। তো এই খেলনার একটা যেখানে খেলনা বিক্রি হচ্ছে সেখানে আমি দেখলাম, আর সেখানে দেখলাম যে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই স্লোগানটা এই খেলনার মধ্যে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এই যে দেশীয় জিনিসগুলা, যে সরকার স্বদেশী, সেটা সেই স্বপ্ন সাকারের দিকে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং দেখলাম যে কোয়ালিটি অনেক অনেক বেটার। আমরা আগে কি করতাম, বাচ্চাদেরকে খেলনা প্রেজেন্ট করলে আগে এটা আইডেন্টিফাই করতো যে এটা চাইনিজ খেলনা, মানে চাইনিজ খেলনা মানে ইউজ এন্ড থ্রো, ফেলে দিতে হবে। কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট, তার প্রতি যে একটা আবেগ, সেটা আমি আজকে অনুভব করতে পেরেছি এবং যারা আমাদের ব্যবসায়ী মহল রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের দেশীয় প্রোডাক্ট বেশি করে মানুষের কাছে তুলে ধরা, এটা আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। আপনি দেখা গেল বাজারে আপনি যখন ঘুরছিলেন, ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বলছিলেন, তাদের কিরকম প্রতিক্রিয়া পেয়েছেন? না, তাদের মধ্যে তো দেখুন, আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি 4th পজিশনে করছি। আমাদের মোদীজির লক্ষ্য যে 3rd ইকোনমি কান্ট্রি, সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করছে। এখন বৈদেশিক আপনারা বলতে পারেন যে আমেরিকা ট্যারিফ লাগিয়েছে, এসব কোনো কিছু না। যখন আমাদের এই মেক ইন ইন্ডিয়া, আজকে আমরা গর্ববোধ করতে পারি যে অ্যাপেল ফোন, যেটা আমরা সবচেয়ে মডার্নাইজ, যেটা আইফোন 17 লঞ্চ হয়েছে, কোথায় ম্যানুফ্যাকচারিং? ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং। আজকে দেখলাম যে সবচেয়ে বেশি মার্কেটিং আমাদের ইন্ডিয়াতে এই আইফোন 17 নিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় যেখানে আপেল শোরুম রয়েছে সেখানে মানুষের উপচে পড়া ভিড়। অর্থাৎ ক্রেতা আমাদের ভারতবর্ষে, ম্যানুফ্যাকচারিংও আমাদের ভারতবর্ষে। তো ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ যদি হয়, ইন্ডিয়ান মানে ভারতবর্ষের রুপি সেখানে গ্রোথ হবে। আর ওই টেরিটরি যতই লাগাক, ভারতবর্ষের ইন্ডিয়ান যে গ্রোথ, সেটাকে কেউ রুখতে পারবে না। মোদীজি সেই দিশাতে আমাদের ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে। মহারাজ্যের দিকে আমরা পুরোটা অর্গানাইজ করে নিজেদের হাতেই দিতে পারছি না, মাফ করবেন, কিন্তু নিজেরা একটুখানি প্লিজ দয়া করে নিয়ে যাবেন।
থেকে আমি সারা ভদ্রনগর আশপাশ এরিয়াতে সবাইকে ধন্যবাদ গরিবের করা তোদের ভালোবাসা জানাই। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায়। তাই রামকৃষ্ণদেব চাই আপনাদের সবাইকে শুভকামনা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এর বিষয়ে কি বলবো, আমি ধীরে ধীরে করে এগিয়ে চলছি। আমি একচুয়ালি একজন স্বর্ণশিল্পী ছিলাম কোনো এক সময়, এর থেকে একটা দোকান করেছি। করতে করতে আপনাদের সবার সারা ত্রিপুরাবাসী সহযোগিতায় ঈশ্বর এখানে এনেছে। রামকৃষ্ণদেবের আশীর্বাদে এই ধর্মনগর করতে এসেছি। জানি না আপনাদেরই সব কিছু, আমরা শুধু দেখশুন করতে চাই এবং আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। এইগুলি সত্যি যেদিন আমাকে প্রথম বললেন, চম্পু বাবুই বলেছেন, আমি চম্পু দা বলি, তো আমি আর না করিনি, সঙ্গে সঙ্গেই আমি এটা ওনার অনুরোধ বলে স্বীকার করেছি। কিন্তু আমি আজকে এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে যে ধর্মনগরের মতো জায়গাতে ওরা একটা শাখা খুলেছেন, উনি একটা ব্যবসা থেকে বাড়াচ্ছেন এটাতে, এবং আশেপাশের লোকেদেরও আজকাল তো হলমার্ক সমস্ত কিছু চাই, সেই জন্য সেটাও পাবে, কোয়ালিটি গুডসও পাবে। আর একটা সেবার ভাব নিয়ে উনি যেটা বললেন যে এটা আপনাদেরই, এই জিনিসটা এটাই হচ্ছে গিয়ে বড় মহতি জিনিস। আর আমরা আজকে অলরেডি আমরা দেবী পক্ষের আজকে তৃতীয়া চলছে, নবরাত্রি যদি ধরি তাহলে তৃতীয়া। সেখানে আমি যেটা বলতে চাই, শ্রী চণ্ডীর দুর্গে স্মৃতা হরতি এটি অশেষ জন্ত ষষ্ঠে স্মৃতা মতিং অতীব শুভান দদাসি দারিদ্র দুঃখ ভয়হারিণিকা তদন্যা সর্বোপকার করুণায় সদা আত্মচিত্যা। তার মানে হচ্ছে দেবী দুঃসময়ে আপনাকে স্মরণ করিলে আপনি সকলের ভয় নাশ করেন, বিবেকীগণ দ্বারা আপনাকে স্মরণ করিলে আপনি তাহাদিগকে অতিশয় সুবুদ্ধি প্রদান করেন। হে দারিদ্র হারিণী, হে দুঃখ বিনাশিনী, হে ভয়নাশিনী, সকলের কল্যাণ বিধানার্থে সর্বদা দয়াদ্র চিত্তা আপনি ভিন্ন আর কে আছে। তাই মা আমাদের, আমরা মায়ের, মা ছাড়া আমাদের কিছু নাই। এই জগতের সমস্ত কিছুর জন্য মাই হচ্ছেন। আজকে মা আসছেন আমাদের মধ্যে, দুর্গা রূপে আসছেন, বিভিন্ন রূপে মা আসেন, কিন্তু মাই সর্বত্র আছেন, সবার ভিতরে আছেন। এই বুদ্ধি আনতে পারলে আমাদের নিজেদেরও মুক্তি হবে আর জগতেরও কল্যাণ হবে, দুটোই হবে, একসঙ্গে হবে। মাতৃভাবে সবাইকে দেখা, সমস্ত স্ত্রী জাতিকে মাতৃভাবে দেখা, সেটা দরকার। আর ভারতের আমাদের হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যেখানে মাতৃশক্তির এই ধরনের পূজা করা হয়েছে। আমাদের দেব দেবী দেখুন, দেবতা কয়েকটা খুঁজে পাওয়া যাবে না, দেবীই সব। কিন্তু আমাদের দেশেই সবচাইতে বেশি নারীরা নির্যাতিত। আমরা জানি যে আজকাল গভর্নমেন্টের বেটি বাঁচাও বেটি পড়াও কত কি আসছে, তার কারণ কি? কারণ আমরা ফিউচার্সটাকেও মেরে ফেলছি। তো সেই জন্য সেই জায়গা থেকে দেখতে গিয়ে, অথচ আমরা পূজা করি, কিন্তু প্রত্যেকে যাই দেবীর কাছে গিয়ে, ছেলে মানুষ সেও গিয়ে একদম পা ধরে পড়ে থাকে, কত কাঁদছে, কিন্তু বাড়িতে আসলে তার সেই জিনিসটা থাকে। তাই আমাদের মধ্যে যেটা জাগতে হবে সেটা হচ্ছে প্রত্যেক স্ত্রী মূর্তি মাত্রেই স্ত্রীয়া সমস্ত সকলা জগৎ, এটাই চণ্ডীর কথা বলছি। সমস্ত স্ত্রী মূর্তি হচ্ছে গিয়ে, সমস্ত স্ত্রী মূর্তির মধ্যে সেই মাই আছে। সেইটা জেনে আমরা যদি সেবা করতে পারি, আমরা যদি তাদেরকে সেই দৃষ্টিতে মাতৃভাবে দেখতে পারি, তাহলে জগতের কল্যাণ, আমাদেরও কল্যাণ, আর তিনি সবার কল্যাণ বিধান করেন। আমি একটু আগে যেটা গীতের শ্লোক বললাম, সেটা সেই মন্ত্রটাকে মনে রাখবেন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় শ্রী শ্রী। আপনারা শুধুমাত্র কৃষ্ণা ডায়মন্ডের গয়না কিনলে প্রতিদিন লাকি ড্র হয়, সেই লাকি ড্রতে কি কি আপনারা জিততে পারেন এবং কি কি পাওয়া যেতে পারে সেটা উল্লেখ করবেন, আপনি বলুন।
প্রথমেই স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিপক্ষকে আমার কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির তরফ থেকে কংগ্রেচুলেশন ওদের নতুন শোরুম ধর্মনগরের জন্য। এবং স্বর্ণকমলের হাত ধরে আমরা এবার ধর্মনগরেও এসেছি। কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি এই বছর 20 ইয়ার্স, এই 20 ইয়ার্স উপলক্ষে আমরা পুরো ভারতবর্ষে 200টি কার এবং 1000 স্কুটি আমরা দিচ্ছি লটারির মাধ্যমে। তো সেই হিসাবে ত্রিপুরাতে স্বর্ণকমল জুয়েলার্সের 3টা শোরুমে, উদয়পুর, আগরতলা এবং ধর্মনগর, 3টা শোরুমে আমরা একটা কার এবং 6টা বাইক আমরা দিচ্ছি। আপনারা প্রতিদিন কেনাকাটা করলে 2টো কুপন পেয়ে যাবেন, তাতে একটা বাইকের কুপন থাকবে এবং একটা গাড়ির কুপন থাকবে। সেই মাধ্যমে প্রতি 15 দিন অন্তর অন্তর একটা বাইক যেটার আপনাদের সুযোগ রয়েছে এবং লাকি ড্রতে, মেগা লাকি ড্রতে একটা কার জেতার সুযোগ রয়েছে। তো একটা কার শুধু আমরা ত্রিপুরাবাসীর জন্য এবার আমরা প্ল্যানিং করেছি। এছাড়া আমাদের এক্সচেঞ্জ এবং বাইব্যাক সুবিধা আমাদের আছে এবং নতুন নতুন অনেক কালেকশন আমরা নিয়ে এসেছি এবার, তো আপনারা এসে দেখতে পারবেন। ধন্যবাদ। Thank you so much. चेयरमैन सर के बोलबो কিছু বলার জন্য আপনাদের সবার डीजीपी के सभी स्टाफ सदस्यों रिस्पेक्टेड माननीय भारतीय रिजर्व बैंक के इनकम्बेंट इंचार्ज श्री सुरेंद्र कुमार निडर जी के हाथों से हुआ। मैं त्रिपुरा ग्रामीण बैंक की तरफ से सर का बहुत बहुत आभार व्यक्त करता हूं कि सर ने अपने बिजी शेड्यूल से थोड़ा सा टाइम हम लोगों के लिए निकाला ताकि इस ब्रांच का इनॉग्रेशन हम लोग करा सके। इसके साथ साथ हमारे 2 कलीग्स बैठे हैं, जनरल मैनेजर श्री साहा जी एज वेल एज वेंकटेश जी एंड ब्रांच हेड एंड अदर डियर कलीग्स। ये ब्रांच अभय नगर की अगर हम बात करें तो अभय नगर ब्रांच का उद्घाटन आप बोल लीजिए या अभय नगर ब्रांच की शुरुआत 7 अप्रैल 1980 में हुआ था। ये ब्रांच 45 इयर्स ऑलरेडी कंप्लीट कर चुका है। और अगर हम बिजनेस की बात करें तो हमारे पास आप सभी को मालूम है कि त्रिपुरा ग्रामीण बैंक त्रिपुरा के ईच एंड एवरी डिस्ट्रिक्ट, ईच एंड एवरी ब्लॉक में हम लोग 150 ब्रांचेज के साथ ऑपरेट कर रहे हैं। और उस 150 ब्रांचेज में इस ब्रांच का जो बिजनेस है आज के दिन में अगर आप बिजनेस देखेंगे तो डिपॉजिट करीब 320 एंड एडवांस 124, मतलब 444 करोड़ का बिजनेस के साथ ये अभय नगर ब्रांच ऑपरेट कर रहा है। और जैसा कि अभी प्रीवियस जो हमारे ब्रांच हेड है और जी हमारे जो एंकरिंग कर रहे हैं उन्होंने आपको डिटेल में बताया कि त्रिपुरा ग्रामीण बैंक किस तरह से अपने आप को आगे बढ़ रहा है और स्टेट के इकोनॉमी में भागीदार बन रहा है। अगर आप बात करेंगे स्टेट की इकोनॉमी में तो ईच एंड एवरी इंडिविजुअल्स की जो रिक्वायरमेंट है वो त्रिपुरा ग्रामीण बैंक आज की तारीख में पूरा करने में सक्षम है, चाहे वो कॉर्पोरेट लोन हो, एमएसएमई हो, एग्रीकल्चर हो या रिटेल हो। अगर एमएसएमई की बात करें तो अभी आप हमारे सामने रिस्पेक्टेड हार्ट स्पेशलिस्ट जैन जी कनक भट्टाचार्य जी बैठे हैं, जिनका एक बहुत बड़ा हॉस्पिटल आने वाले समय में आ रहा है और उसके लिए हम लोगों ने फाइनेंस किया है। आज हम भारतीय रिजर्व बैंक के जो जनरल मैनेजर आए हुए हैं उनसे हम लोग रिक्वेस्ट करेंगे कि सर को सैंक्शन लेटर भी हम यहाँ पे प्रोवाइड कर सके। इसके साथ साथ आप अगर टेक्नोलॉजी की बात करेंगे तो टेक्नोलॉजी में हमारा ग्रामीण बैंक आज की तारीख में हमारे पास सारी सुविधाएं अवेलेबल है। चाहे आप मोबाइल बैंकिंग देख लीजिए, चाहे इंटरनेट बैंकिंग देख लीजिए, QR कोड देख लीजिए, व्हाट्सएप बैंकिंग देख लीजिए, उसके अलावे आप SMS बैंकिंग देख लीजिए, कॉल सेंटर देख लीजिए। मतलब जो प्राइवेट बैंक या पब्लिक सेक्टर बैंक के पास जो सुविधाएं होती है वो सारी सुविधाएं हमारे पास अवेलेबल है। अगर इस ब्रांच की सिर्फ इस साल की डेवलपमेंट की बात करें या परफॉर्मेंस की बात करें तो इस ब्रांच ने अभी भी रिटेल में हाउसिंग लोन में अच्छा काम किया है, कार लोन में अच्छा काम किया है, एमएसएमई में 3-4 हम लोगों ने बड़े फाइनेंस इस ब्रांच से सैंक्शन कराए हैं। और मेरी ये इच्छा है
कि ये ब्रांच बड़े कस्टमर के लिए अलग से काम करे और इसको हम लोग एमएसएमई स्पेशलाइज्ड ब्रांच की कैटेगरी में डाल सके। तो आज ये ब्रांच अगरतला के बाद ये दूसरे नंबर पे सबसे बड़ी ब्रांच हमारी जो त्रिपुरा ग्रामीण बैंक की 150 ब्रांच में है, अगर बिजनेस वाइज बात करें। तो इसी के साथ आप सभी का बहुत बहुत धन्यवाद कि आप लोग भी यहाँ पे आए, अपना समय दिया और हम लोगों का इस जो इनॉग्रेशन सेरेमनी है उसमें आप लोग भागीदार बन पाए। इसके लिए हमारे लिए बहुत ही गर्व की बात है, क्योंकि अल्टीमेट हमारा कस्टमर ही हमारा सब कुछ है, हमारा जो ग्राहक है वही सब कुछ है। और त्रिपुरा ग्रामीण बैंक सिर्फ त्रिपुरा में ऑपरेट करता है और त्रिपुरा ग्रामीण बैंक का एक ही विजन है, एक ही मिशन है कि हम किस तरह से त्रिपुरा स्टेट की इकोनॉमी में हम अपने आप को भागीदार बना पाए और सबसे बेस्ट सर्विसेज त्रिपुरा ग्रामीण बैंक के त्रिपुरा वासी के कस्टमर को हम दे पाए, यही हमारी इच्छा है। इसी के साथ पुनः आप सभी का बहुत बहुत धन्यवाद कि आपने इस समारोह में शामिल हुए और सर का भी पुनः मैं आभार व्यक्त करता हूं कि उन्होंने भी हमें टाइम दिया आज का इस कार्यक्रम को सफल बनाने में। बहुत बहुत धन्यवाद। होंगे जब से सुबह से जो भी अंदर आए हैं कि अब ये बैंक किसी भी प्राइवेट सेक्टर बैंक या फॉरेन बैंक से कम नहीं नजर आ रहा है। इसमें सभी तरह की सुविधाएं, जैसे चेयरमैन साहब बता रहे हैं, सभी तरह की सुविधाएं भी है, साथ में फिजिकल कंफर्ट भी है, एयर कंडीशनड है, बैठने के लिए अच्छी व्यवस्था है। तो मेरे को उम्मीद है कि इन सब व्यवस्थाओं से स्टाफ को तो अच्छा हौसला मिलेगा ही, काम करने का मोटिवेशन भी मिलेगा, ग्राहक भी खुश रहेंगे और आप इस बैंक में ट्रांजैक्शन करने के लिए थोड़ा और उत्साहित रहेंगे, प्रोत्साहित रहेंगे। क्योंकि कभी आप अगर कंपेयर करेंगे कि दूसरे जो प्राइवेट सेक्टर बैंक है वो थोड़े और अच्छे होते हैं या गवर्नमेंट के पब्लिक सेक्टर बैंक बहुत अच्छे होते हैं, तो अब ये त्रिपुरा ग्रामीण बैंक भी किसी भी मामले में पीछे नहीं है, सेवाओं के साथ साथ इंफ्रास्ट्रक्चर भी और इतना अच्छा माहौल आपको दे रहे हैं ये। तो मेरे को पूरी उम्मीद है कि ग्राहक ज्यादा से ज्यादा इससे एसोसिएटेड होंगे। और इस मौके पे मैं एक चीज और कहना चाहूंगा, जिन कस्टमर्स को नहीं मालूम है कि पिछले 3 महीने से एक री-केवाईसी कैंप चल रहा है जिसमें टीजीपी की बहुत भागीदारी है। तो अगर किसी का अकाउंट में केवाईसी अगर ड्यू है या आपके किसी रिश्तेदार भाई बंद में, तो वो अपने अकाउंट की केवाईसी भी करवा लें। मैंने सोचा कि एक मौका है हेड ऑफिस में बोलने का, तो मैं वो वाला मुद्दा भी यहाँ पे आपको बता दूं। साथ ही आप देखेंगे कि अभी जो लोकेशन है इस ब्रांच की, वो लोकेशन इसकी प्राइम लोकेशन है, मतलब इतनी अच्छी वीआईपी रोड पे कितने बैंकों की ब्रांच है। तो आप जो ग्राहक है वो भी लकी हैं और जो स्टाफ है वो भी लकी है कि आप इतनी अच्छी लोकेशन वाली ब्रांच में काम करेंगे। और जो टीजीबी का अर्थव्यवस्था में योगदान है स्टेट की, तो 150 ब्रांच के साथ इनका जो कंट्रीब्यूशन है, चाहे वो लोन्स हो या डिपॉजिट हो, 25% से बहुत ज्यादा है। टोटल स्टेट के अंदर 608, 609 ब्रांच है और इनकी 150 ब्रांच है। उस हिसाब से इनका जो शेयर है वो बहुत ज्यादा है। और जिस तरह से ये ब्रांच को अब इन्होंने रिनोवेट किया और दूसरे ब्रांचेस को अभी सुधार रहे हैं, इंफ्रास्ट्रक्चर इंप्रूव कर रहे हैं, तो आई एम श्योर कि उससे ये ब्रांचेस को और बिजनेस मिलेगा और ये त्रिपुरा की अर्थव्यवस्था को और आगे नए लेवल पे लेके जाएंगे। तो मेरा बेस्ट कॉम्प्लीमेंट्स टू चेयरमैन साहब एंड ऑल द टीजीबी एम्प्लॉइज। थैंक यू। আজকে বনমালীপুরে শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে আজকে আমরা বনমালীপুরের মধ্যে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি। কারণ আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব, তাই আমরা দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা বনমালীপুরে আমরা যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল আমরা আজকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই এই দুর্গা উৎসব সবাই যেন আমরা একত্রিতভাবে আনন্দে এই উৎসবকে আমরা কাটাতে পারি। তাই আমরা আজকে বনমালীপুরে আমরা আজকে বিভিন্ন জনগণকে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি, কাপড় শাড়ি বিতরণ করছি এবং আগামী দিনেও আমরা বনমালীপুরের মানুষের পাশে কিভাবে থাকা যায় এবং সমস্ত মানুষকে কিভাবে হাসিতে রাখা যায়, সুখে রাখা যায়, তাই আজকে আমরা বস্ত্র বিতরণ করছি। এবং আপনাদের মাধ্যমে
আমি রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষকে শারদীয় দুর্গোৎসবের প্রীতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং বড়দেরকে আমার প্রণাম জানাই। আমি চাই এই মায়ের আগমন, মা যেন এই রাজ্যের সমস্ত অংশের জনগণকে তাদেরকে সুখে শান্তিতে এবং আগামী দিন তারা যেন সম্পূর্ণভাবে তারা যেমন শক্তিশালী হয়, তাই মা যেন সবাইকে আশীর্বাদ করে। শান্তনু সাহা, যুব তৃণমূলের সভাপতি। দেখুন, আমার হাতে গোনা 4টে দিন মাত্র হাতে বাকি। এইবারের পুজো তো প্রত্যেকটাই গায়ে গায়ে পুজো, সব পুজো আমাদের সময়টা খুব কম হাতে, তাহলে কাজের প্রচন্ড ভিড়, তার মধ্যে থেকে রাত জেগে কাজ করতে হচ্ছে সবাই মিলে। চাহিদা কিরকম? চাহিদা প্রচুর, পুজো অনেক বেড়েছে আগের থেকে, আমারও নিত্যনতুন অনেক কাস্টমার হয়েছে। বাড়িঘরের পুজো প্রচুর বেড়েছে, প্রচুর বেড়েছে। রেটটা কি কোনো ধরনের? দেখুন, এখনকার বাজারে সব জিনিসের দাম বেশি, আমরা যে রেটে ঠাকুর দিই খুব কম মার্জিনে মানে ঠাকুরটা আমরা দিই, আমাদের প্রফিটটা কম করি আর কি। বিশেষ করে আমি আমার কথাটাই বলছি, আমি কম দামের জিনিস ইউজ করি না, কম দামের জিনিস আমি ঠাকুর সাজাই। আর সব যারা কিনবে ক্রেতা তাদেরও একটা যেন বার্ডেন না হয়, সেই লেভেলে একটা দাম সিদ্ধান্ত নিয়ে ওদেরকে ঠাকুর দিই। আমি তো ঘর থেকে দিতে পারবো না, কিন্তু আমি প্রফিটটা কম করি। কোন মানে বড় আইটেমের মূর্তি বেশি না ছোট আছে? কোনটা চাই? না, সব রকমেরই আইটেমের ঠাকুর আছে, বিগ বাজারের ঠাকুরও আছে, আবার ছোট বাজারের ঠাকুরও আছে। পুজোর মানে কবে নাগাদ শেষ হতে পারে আপনাদের কাজ? আছে তো 4 দিন, এর মধ্যে যে কোনো মানে যত কষ্টই হোক কাজগুলিকে আমাদের ফিনিশ করে পুজো খাওয়াতে হবে। আমাদের রামনগর 8 নম্বরের নবজাগরণ ক্লাবের দুর্গা মার প্রতিমা এইমাত্র আমরা নিয়ে আসলাম। পুজোর আর মাত্র 4-5 দিন বাকি, আর দিনের অবস্থাও বেশি ভালো না, ওয়েদার রিপোর্টও খারাপ, তার জন্য একটু আগেই প্রতিমা নিয়ে এসেছি। এখন আমাদের মাকে আমাদের পূজা মণ্ডপে এইমাত্র প্রবেশ করালাম। আমরা নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরার সকল দর্শনার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো মণ্ডপে এসে পুজো দেখার জন্য।